নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। জানালাটা প্রথমে খুলে ছোট যে মিনি ডাস্টবিনটা আছে সেটাতে একটা পলিথিন দিয়ে রাখবো। প্রতিদিন রাতে এই মিনি ডাস্টবিনটাকে ভালো করে ধুয়ে রাখি, তারপর সকালবেলা পলিথিন দিয়ে নিই। রান্নাঘরে টুকটাক ময়লা ফেলতে এটাতে আমার ভীষণ সুবিধা হয়। যাই হোক, এবার রাতে মেজে ধুয়ে রাখা বাসনগুলো এখন গুছিয়ে নেব। আর অনেক বাসন মাজা হয়েছিল রাতে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হলে রাতে বাসনে জল ঝরে গেলে রাতেই গুছিয়ে রাখার চেষ্টা করি। সকালে আর এই কাজটা তখন করতে হয় না। দিনের শুরুতেই সমস্ত বাসন এই যে জায়গা মতো গোছানো থাকলে রান্নাবান্না করতেও সুবিধা হয়। তাছাড়া কাউন্টার টপটাও ফাঁকা হয়ে যায়, আমার বেশ ভালো লাগে। সকাল সকাল আজকে বেশ ঝলমলে রোদ উঠেছে। বেশ কিছুদিন ধরে দুপুরবেলা, সন্ধে বা রাতে যা ঝড় বৃষ্টি হচ্ছে থামার কোনো নাম করছে না। প্রায় প্রত্যেক দিনই হচ্ছে কম বেশি, তবে সকাল হলেই সেই গরম। এত যে বৃষ্টি হচ্ছে তবুও গরম কমছে না। সোনাও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে আবার ওই ঘরে একটু শুয়েছে। আসলে কাজ না করলে তো সেই রকম গরম লাগছে না, আর বৃষ্টি হয়েছে মনে হচ্ছে ওয়েদারটা বেশ ভালো, তাই আর কি আবার গিয়ে একটু ওই ঘরে শুলো। আর পাশের ঘরে হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে। ওই ঘরের বিছানাটা গুছিয়ে আমি ব্রেকফাস্ট করে এখন এই যে এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি। গরমের দিনে দিনটা বড় হওয়ার জন্য সেই ভোরবেলা বা একটু দেরি করে ঘুম থেকে উঠলেও সংসারের সমস্ত কাজ পারফেক্টভাবে করার জন্য অনেকটা সময় হাতে পাওয়া যায়। একটু প্ল্যান করে সংসারের কাজগুলো, তার সাথে ডাস্টিং, কোনো এক্সট্রা কাজ, এগুলো সময় নিয়ে করা যায়। আর শীতকালে কম্বল ছেড়ে তো উঠতে ইচ্ছেই করে না, আর ওঠার পরও কাজ করতে কষ্ট। কাঁপতে কাঁপতেই মনে হয় বেলা 10টা বেজে যায়। তারপর একা হাতে সংসারের সমস্ত দিক সামলাতে গিয়ে খুব অসুবিধা হয়ে যায়। তাছাড়া শীতকাল আমি কোনো দিনই পছন্দ করি না, কারণ শীত একদমই সহ্য করতে পারি না। গরমে কষ্ট হলেও শীতের তুলনায় আমার কাছে অনেকটাই ভালো। যে কোনো কাজ পরিপূর্ণভাবে করতে গেলে একটু সময় নিয়ে করতে হয়, আর কাজগুলো সময় নিয়ে করে দেখেছি যে কয়েকদিন পর আবার করলেও অসুবিধা হয় না। আর তাড়াহুড়োর কাজ কখনোই ভালো হয় না, পরে সেই কাজটা আবার করতে হয়। তো এদিকে কথা বলতে বলতে এই ঘরের বেড কাভারটাও চেঞ্জ করে একটা কাঁচা ধোয়া বেড কাভার পেতে নিয়েছি। আর এই বেড কাভারটা আমার ভীষণ ফেভারিট। সে যে ঘরেই পাতি না কেন ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তার সাথে কালারটাও ব্রাইট হওয়ার জন্য ঘরটা ঝলমল করে ওঠে, খুব ভালো লাগে। বেড কাভারটা তুলে ওয়াশিং মেশিনে রেখে দিয়েছি। আজকে আর কোনো কাচাকাচি করব না। ওয়ারড্রপটাও একটু পরিষ্কার করে নেব। ব্ল্যাক কালার তো আলগা ধুলো পড়লেই বোঝা যায়। এদিকে হাজবেন্ড বাজারে গেছে, তো আমাকেও বলেছিল যাব নাকি। আসলে মাঝে মাঝেই যখন অনেক সবজি বাজার করে বা এমনিও দুজনে মিলে বাজার করি, মাছ মাংস আনি, তবে আজকে বাজারে গেলে দেখলাম দেরি হয়ে যাবে, সংসারের সমস্ত কাজ করতে হবে। এমনিতেই প্রায় 30 মিনিট লেট করে ঘুম থেকে উঠেছি, তার উপর সংসারের যাবতীয় কাজ। তাই ভাবলাম যে না, আজকে আর বাজারে গিয়ে কোনো লাভ নেই, তুমি একাই যাও। ঘরে কোনো রকম সবজি, মাছ, মাংস কিচ্ছু নেই। সব কিছু কিনে বাড়িতে আসতেও সময় লাগবে, প্লাস আসার পর সে তো রেস্ট নেবে, আর আমাকে সমস্ত বাজার গুছিয়ে তারপর রান্নাবান্না করতে হবে। তাই ভাবলাম যে থাক বাবা, আজকে গিয়ে কোনো কাজ নেই। সব ঘরগুলো গুছিয়ে নিয়ে এখন এই যে 2 কাপ চা করে নিচ্ছি। আমি আর সোনা খাবো। বেশ কড়া করে পুরো দুধে গাঢ় করে চা করে নেব। সকালবেলাটা কড়া করে দুধ চা না খেলে, মানে বেশি করে চা পাতা দিয়ে দুধ চা না খেলে কিছুতেই পারি না। আমার মা, আমার বোন আমার এই চা খেলে বলে যে তিতো হয়েছে। যত দিন যাচ্ছে মনে হয় যেন আরও কড়া হলে ভালো হয়। সকালবেলা ঘুম থেকে উঠে ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করলেও বেলা বাড়ার সাথে সাথে দুধ চা না খেলে 2-3 ঘন্টা পর মনটা যেন কেমন চা চা করে, কোনো কাজেই যেন মন দিতে পারি না। আস্তে আস্তে মাথা ব্যথাও শুরু হয়ে যাবে। এক কথায় বলতে গেলে আমি হলাম চা লাভার।
আর চা ফোটার গন্ধেই মন ভালো হয়ে যায়। জানি আমি যেভাবে চা করি স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, তবে ওই যে অন্যদিকে কম খাওয়া দাওয়া করতে পারবো, কিন্তু চা না খেলে হবে না। এদিকে বাজার নিয়ে চলে এসেছে, কোনো রকম মাছ আনেনি আজকে, মাটন সবজি এগুলোই এনেছে। তো মাটনটা প্রথমে ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। টক দই, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। সমস্ত সবজি বাজার গোছাতে গোছাতে, রান্নার সমস্ত কিছু জোগাড় করতে করতে অনেকটা সময় লাগবে। ততক্ষণ মাটনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। মাটনটা খুব ভালো, একেবারে কচি যে মাংস বলে না সেই রকম, খুব বেশি তেল চর্বিও নেই। এদিকে আজকে কোনো রকম মাছ আনেনি, এতে একদিকে আমার খুব ভালো হয়েছে। না হলে এই 2-3 রকমের মাছ মাংস ধোয়া, তারপর সেগুলো কন্টেনারে করে ফ্রিজে রাখা, অনেকটা সময় চলে যায়। সময় যায়, তার সাথে কোমর ব্যথা হয়ে যায়। তারপর তো বাকি কাজগুলো আছেই। কোমর ব্যথা বলতে বলতেই মনে পড়ল যে এক দিদি ভাই বা বন্ধু আমার রান্নাঘর পরিষ্কার করা দেখে বলেছে যে আমিও এইভাবে পরিষ্কার করি আর কোমর ব্যথা হয়ে যায়। সেই ভোর 6টা থেকে কাজ শুরু করি। সত্যি, ঘর হোক বা রান্নাঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের প্রত্যেকটা গৃহিণীদের প্রচুর পরিশ্রম হয়। একমাত্র যারা করে তারাই বুঝবে। গোছানো, নিট অ্যান্ড ক্লিন ঘর, রান্নাঘর দেখে হঠাৎ করে কেউ বুঝবে না যে এর পেছনে কতটা পরিশ্রম থাকে। 2-3 দিন সেভাবে ঘরের কোনো কাজ না করলে তখন বোঝা যায় যে আমরা সংসারের জন্য কতটা সময় দিই, প্লাস পরিশ্রম তো আছেই। যতক্ষণ সুস্থ থাকি আমরা কাজ করতেই থাকি, তাই একটা সংসারে আমাদের অবদান কখনোই অস্বীকার করা যাবে না। আগেই বলেছিলাম যে ঘরে সেরকম কোনো সবজি নেই, তো আজকে বেশ কিছু সবজি এনেছে, সাথে রসুন ছিল অল্প একটুখানি, রসুনও এনেছে। সবজি বাজারগুলো সব এই যে প্যাকেটে প্যাকেটে করে নিয়ে আসে। একদিকে ভালো, এতে ব্যাগটা খুব বেশি অপরিষ্কার হয় না। আর প্রথমে সবজিগুলো এই যে সব ঝুড়িতে ঢেলে নিলাম। যা গরম পড়েছে, পলিথিনের মধ্যে সবজিগুলো রেখে দিলে কেমন ভাপসে যায়, ভেজা ভেজা হয়ে যায়। তাছাড়া সবজিগুলো ভালো করে দেখে তারপরে আমি কাপড়ের ব্যাগে করে ফ্রিজে রেখে দিই। আসলে হাজবেন্ড যখন বাজার করে সবজি, ফল, মাছ কোনো কিছুই হাতে ধরে দেখে আনে না, বা ওই নিজে বেছে আনে সেরকম করে না, পুরোটাই দোকানদারের ওপর ছেড়ে দেয়। তাই আমি সবজি, ফল আনার পর একটু ঢেলে ভালো করে দেখে নিই। অনেক সময় হয় কি, ভেন্ডি, বিনস, টমেটো এগুলো কোনো একটা খারাপ থাকলে অন্যগুলো মানে সব একসাথে যখন রেখে দিই অন্যগুলো কেমন হয়ে যায়। তাই একবার দেখে নিলে নিশ্চিন্তভাবে ব্যাগে ভরে রাখা যায়। সবজি রাখার জন্য আমি এক্সট্রা কোনো ব্যাগ ইউজ করি না। অনেক সময় দোকান থেকে কোনো কিছু আনলে কাপড়ের যে ব্যাগগুলো দেয় তার মধ্যেই আমি সমস্ত সবজি রেখে ফ্রিজে স্টোর করি। এতে সবজি অনেক দিন সতেজ থাকে। ফ্রিজে সবজি রাখার আগে সবজি রাখার বাস্কেটটাও একটু ভেজা ওয়াইপ দিয়ে মুছে নিলাম। পরিষ্কারই আছে, তাও একবার মুছে নিলাম। আসলে ব্যাগে ব্যাগে করে সমস্ত কিছু রাখি, তাই পরিষ্কার করা থাকে। আর সবজির সাথে রসুনও আমি এই যে এরকম একটা বক্সে করে ফ্রিজে রেখে দিই। দেখতেই পেলেন শুধু একটা শসা আর কারি পাতা আছে। তো এই যে রসুনটা বাইরে রাখলে দেখেছি কীরকম শুকিয়ে যায় আর ছুলে নিতে ভীষণ অসুবিধে হয়। আমি এইভাবে এতে কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই, এতে রসুনের ময়েশ্চারটা বজায় থাকে আর শুকিয়ে যায় না। ছোলার সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো রকম এক্সট্রা জলে ভেজাতেও হয় না, নর্মাল যেরকম ছুললেই হয়ে যায়। সমস্ত সবজি বাজার গুছিয়ে নিয়ে ভাত, ডাল সিদ্ধ আর পটল ভাজা করে দিয়েছি। হাজবেন্ডের ভাত খাওয়া হয়ে গেছে। এখন মাটন রান্না করতে যা যা লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। প্রথমেই যে আলুগুলো একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজতে ভাজতে ওদিকে আদা, রসুন, লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। অনেককেই দেখেছি যে মাটনের থেকে মাটনের আলুটা খেতে বেশি পছন্দ করে, আলু না হলে কিছুতেই চলবে না।
তার মধ্যে যেমন আমার হাজবেন্ড, আমার বোনও খুব আলু ভালোবাসে, আমার ননদ, এদের মাটনের আলু লাগবেই। আমার আবার আলুটা একদমই ভালো লাগে না। তো যাই হোক, আলুগুলো লাল লাল করে ভেজে তুলে প্রেশার কুকারের মধ্যেই মাংসটা মাটনটা আজকে রান্না করব। কড়াইয়ের মধ্যে যে তেলটুকু ছিল সেটা প্রেশার কুকারে ঢেলে দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বের হওয়ার পর পেঁয়াজ দিয়ে এটা এখন ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপর রসুন পেস্ট দিয়ে সেটাও তেলের মধ্যে ভালো করে ভেজে এবার আদা, জিরে, লঙ্কা বাটাটা অ্যাড করব। সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়েছি। এবার প্রেশার কুকারের মধ্যে প্রায় 10 মিনিট ধরে এটাকে ভালো করে কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাবে। আমি সবসময় মাটন প্রেশার কুকারের মধ্যেই রান্না করি, এতে দেখেছি যে অনেকটা সময় বেঁচে যায়। আর রান্নাঘরে তো সারাক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতেই হয়, তাই কতক্ষণ ধরে আর কষাবো, তবে টেস্টের কোনো পরিবর্তন হয় না। প্রেশার কুকারে রান্না করলে সময় কম লাগে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এই যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে প্রায় 4টে মতো সিটি দেব। আজকের মাংসটা খুব কচি, তাই 4টে সিটি দিচ্ছি, না হলে 6টা 7টাও দেওয়া হয়। কটা সিটি দেব কিছুটা ডিপেন্ড করে মাংসের কোয়ালিটির ওপর, আবার কিছুটা ডিপেন্ড করে গ্যাসের ফ্লেমটা কিভাবে রাখবো তার উপর। গ্যাসের ফ্লেমটা প্রথম থেকেই বাড়িয়ে দিলে তখন বেশি সিটি দিতে হয়, আর ফ্লেমটা কমিয়ে দিলে তখন অল্প সিটি দিলেই হয়ে যায়। বাজার করার সময় 3টে ডাব এনেছিল, তো একটা থেকে জল বের করে এখন আমি আর সোনা খাবো। ডাবটা ভীষণ কচি ছিল, তার সাথে জলও ছিল অনেকটা। হাজব্যান্ড ঘরে নেই, ফ্ল্যাটের নিচে বসে গল্প করছে, তো ঘরে আসুক তখন তাকে একটা কেটে দেব। আর একটা ভাবছি আজকে রেখে দেব, আগামীকাল সোনাকে দেব। খেলে তো সব একসাথে খাওয়াই যায়, তাই না? তারই মধ্যে চেষ্টা করি যে একটু রেখে দিতে। এদিকে মাটনটাও 80% সিদ্ধ হয়ে গেছে। এবার এটা কড়াইতে ঢেলে নিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। আজকে অনেকটা মাটন এনেছে, এতটা মাটন একসাথে আলু দিয়ে প্রেশার কুকারে ধরবে না, তাই লাস্টে এই যে কড়াইতে করছি। সত্যি কথা বলতে এর থেকে বড় প্রেশার কুকার আমার নেই, অল্প মাংস হলে পুরোটাই প্রেশার কুকারে করি। এদিকে আলু ভাজতে ভাজতেই তো প্রায় সিদ্ধ হয়ে গেছিল, আর মাটনটাও সিদ্ধ হয়ে গেছে। আলু দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে গরম জল অ্যাড করব। খুব বেশি জল দেব না, আজকের মাংসটা একটু কষা কষা করেই করব। সকাল থেকে দুপুর এখন প্রায় 12টা বাজে, সংসারের কাজের কোনো শেষ নেই। এরপর বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা তো রয়েছে। এই তো বেশ কষা কষা করে মাটনটা রান্না করেছিলাম, আর আজকের মাংসটা খেতে দুর্দান্ত হয়েছিল। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই ধন্যবাদ।